শুরুর মতো একটা উপন্যাস লিখতে পারতাম, আমি পারিনি লিখতে। দেখার ভঙ্গি, হ্যাঁ, দেখার তার ভঙ্গিটা সুযোগটা অনেক বেশি। পেয়ে যেত। আমরা আসলে সুয়া আপনার কাছে আসবো একটা বিরতি শেষে, যে বহুজাতিক প্রতিষ্ঠানে আপনারা কেমন আছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে, দেশীয় যে প্রতিষ্ঠানগুলোতে, এখানে আপনি তো অনেক জায়গায় অডিট করেন, এখানকার আমি একটু তুলনামূলক অবস্থাটা জানতে চাইবো। তবে এটা বিরতির পর ফিরছি কিছুক্ষণ পরে। বাংলাদেশ এখন আমরা সুরাইয়া আপা আপনার কাছে আসছি। আপনি অনেক দিন থেকে মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। আমাদের এখানে তো এখন সব অনেক ধরনের প্রতিষ্ঠান হয়েছে, কর্পোরেট হাউস হয়েছে, এখানে তো আপনি বিভিন্ন জায়গায় ভিজিটে যান। আমাদের দেশের মেয়েরা যে পরিবেশে কাজ করছে সেটা এবং আপনাদের পরিবেশের মধ্যে এখনও ডিফারেন্সটা কোথায় রয়েছে? ম্যাটারনিটি লিভ থেকে শুরু করে ডে কেয়ার সেন্টার, যেটা কিনা একটা মেয়ের এফোর্ট দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল, ওই জায়গাটাতে আসলে ডিফারেন্সটা কোথায় এখনো? আচ্ছা, একটা উইমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যে ডিফারেন্সটা আমি মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা আমাদের অন্যান্য ওয়ার্ক এনভায়রনমেন্টে আমি দেখি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু আমরা বলি একটা রেসপেক্টফুল ওয়ার্ক এনভায়রনমেন্ট। সেখানে আমার কাজের পরিবেশে যেরকম আমরা মাল্টি ন্যাশনালস, মাল্টি রেশিয়াল, মাল্টি আপনার রিলিজিয়াস যেই ইয়েকে আমরা কমিউনিটি বা আমরা কাজ করছি, সবগুলোর একটাই পয়েন্ট হচ্ছে আমাদের একটা খুব ভালো অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি বলি আমরা। এটাই মনে হয় বিশ্ব ব্যাংকে বা এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে, আমি জানি না অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেটা আছে কিনা, বাট আই ক্যান স্পিক আমাদের অর্গানাইজেশনে, যে যেই জিনিসটা আমাদের কাজ করে এবং খুব ইউনিক একটা পজিশনে আমাদেরকে রেখেছে। এবং আমি মনে করি অনেক দেশে অনেক মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টও, ইভেন আমাদের কর্পোরেট বডিজের মধ্যেও সেটা নাই। সেটা হচ্ছে একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট রাখার জন্য আমরা যেটা বলি অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি। ম্যাটারনিটি লিভ এটা ওটা সব জায়গাতে কম বেশি এখন আছে। এই যে অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসিটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো রকম স্যালারির মধ্যে আপনি ডিসপ্যারিটি করেন, এটা একটা হ্যারাসমেন্ট। আপনি প্রমোশন, আপনাকে কোনো খুব অ্যাবিউসিভ ওয়ার্ডে বা কোনো একটা খুব হার্শ ওয়েতে একটা কনভারসেশন আপনার সাথে করা, সে সব কিছুই ওখানের মধ্যে পড়ে। তো এরকম যদি একটা খুব আপনার এনভায়রনমেন্ট না থাকে যেখানে আপনার কন্ট্রিবিউট করার ক্ষমতা, আপনার ইনোভেটিভ যে আইডিয়াস, যেটা আপনি কন্ট্রিবিউট করবেন, যেটা আপনার ফ্লরিশ হবে, এসব সব কিছুর জন্য যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দরকার, একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট দরকার, মোটিভেশনাল একটা এনভায়রনমেন্ট দরকার, সেসবের জন্য যদি পরিবেশটা না থাকে, তাহলে আপনি অবভিয়াসলি আপনার যেই পূর্ণ, যেই একেবারে ফুল যে মেধাটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন, সেটা একটা বাধা দিতে হয়। এবং সেটাই আমার মনে হয় আমাদের দেশের অনেক জায়গাতে আমি যাই, অনেক আমাকে বলে যে আমাদের এনভায়রনমেন্টে এর জন্য আমি হ্যারাসড হয়েছি, কিন্তু আমি তাকে বলতেও পারছি না, তার নামে কোনো কমপ্লেনও করতে পারছি না, কারণ আমি যদি আরও ফার্দার আপনার হ্যারাসমেন্টের সম্মুখীন হই। সো আমাদের এত একটা সুন্দর ট্রান্সপারেন্ট একটা পলিসি আছে, যেখানে আপনার এনি সর্ট অফ গ্রিভান্স, আপনি যদি কোনো একটা কিছু দিয়ে এফেক্টেড হন, সেটা যে কমিউনিকেট করার, সেটাকে আপনার অ্যাড্রেস করার যে একটা সিস্টেম, সেটা অনেকেই পেরে ওঠে নাই। এবং এটাই আমার মনে হয় আমাদেরকে এরকম একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্টে অনেক চ্যালেঞ্জেস, অনেক দেশে অনেক রকমের আপনার কমপ্লেক্সিটিস, চ্যালেঞ্জেস, এসব সব কিছু আছে, এটা কাজ করতে আমরা কোনো বাধার সম্মুখীন হই না, কারণ আমি জানি আমার জন্য একটা গুড পলিসি আছে। এবং পলিসিটা ইজ সেট অ্যাট দ্য টপ, বলে না, টোন অ্যাট দ্য টপ। এবং ওখান থেকে শুরু করে আমার জন্য যে পলিসিটা অ্যাপ্লিকেবল, সেটা আমার টপ পজিশন থেকে শুরু করে আমার একেবারে লোয়ার পজিশন পর্যন্ত, ল ফর এভরিওয়ান। সো ওই লয়ের প্রতি রেসপেক্ট অ্যান্ড সবার একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই ল সম্পর্কে জানা এবং সেটা এনফোর্স করা, এটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। আমি আজকাল অনেক কোম্পানিকে বলছি, আপনারা এই জিনিসটা করেন, আমাদের উইমেনদের জন্য একটা এনভায়রনমেন্ট, আপনারা জব দেওয়াটাই হচ্ছে বড় কথা না, ওই জবটাকে রিটেইন করা, ওইটাকে প্রমোট করা, ওইটার প্রফেশনাল এক্সেলেন্সে পৌঁছার জন্য আপনাদের কিছু করতে হবে। শুধু ফি বাড়ানো অ্যান্ড প্রমোশন ইজ নট আপনার অ্যাচিভমেন্ট। আপনার কন্ট্রিবিউট করার জন্য আরও ভালো
ফ্লরিশ করার জন্য এই জিনিসগুলো ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এটাই আমি অনেক জায়গাতে বলে থাকি আর কি। মাহমুদ আপা, সুরাইয়া আপা যেটি বলছেন সেটা অবশ্যই আছে। আজকে যদি আমার দিনের খবরগুলি, গত দিনের যে খবর সেখানে যদি যাই, বিভিন্ন সংগঠন যে অনুষ্ঠান আয়োজন করেছেন সেখানে বিভিন্ন দাবি দেওয়া উঠেছে, বৈষম্যের কথা উঠেছে, অর্জনের কথা এসেছে। এখানে যেটি সুলতানা কামাল বলেছেন যে উগ্রপন্থী তাদের রাজনৈতিক আশ্রয়দাতারা নারী স্বাধীনতা কেড়ে নিতে চায়, এমন একটি মন্তব্য করেছেন উনি আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনের যে প্রোগ্রাম ছিল। এবং এই দিবসে আলোচনায় আরও বলা হয়েছে সহিংসতা মুক্ত মানবিক রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার অনুষ্ঠানে, নারী দিবস অনুষ্ঠানে বলেছেন যে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী অপব্যাখ্যা দিয়ে নারীকে গৃহবন্দী করে রাখতে চায়। এই জায়গাগুলিতে আসলে বারবারই কিন্তু আমরা একদিন আসলে সুযোগ বা সময় পাই এই কথাগুলি বলার, এবং সবসময় দেখি যে একই ধরনের কথা উঠে আসছে। এইবার আমরা দেখলাম যে পলিটিক্যাল দলগুলিকেও সহিংসতা মুক্ত রাজনীতির দিকে বলা হয়েছে, এবং নারী আন্দোলনে তাদেরকে একাত্মতা ঘোষণার কথা বলা হয়েছে। এখন আমি যেটা বলবো যে আমাদের নারী সংগঠনগুলা যারা আমরা দেখেছি 70-র পরে থেকে, সেগুলি কিন্তু সবসময় আমি দেখেছি যে নারীদের কোনো ইস্যু হলে, রাজনৈতিকভাবে নারীর বিরুদ্ধে গেলে, যে কোনো আইন বলি বা বলি, তারা কিন্তু রাজপথে আন্দোলনে নেমেছে। কিন্তু এখন ইদানিং, বিশেষ করে আমি বলবো গত 10-15 বছর, আমাদের যে বেজিং যে নারী সম্মেলন, বিশ্ব নারী সম্মেলন হলো, তারপরে অনেক ফান্ডে এসে গেল। আমাদের নারী সংগঠনগুলো কি করলো, তারা ওই রাজপথ ছেড়ে তারা নিজেরা এনজিও বানিয়ে ফেললো। এই এনজিও গুলা কিন্তু আমি সত্যি করে বলবো যে অনেক ক্ষতি করছে। আমাদের নারী সংগঠনগুলো নারী সংগঠন নাই, আমাদের তারা অধিকার নিয়ে ভাবে না, আমাদের কোনো কিছু নিয়ে ভাবে না। আজকে যে ঘটনাগুলো, যে সহিংসতা হচ্ছে, তাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু নারী, শিশু। আমি বলবো নারীর সঙ্গে শিশু তো এমনি চলে আসে, নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেখানে আমাদের নারী সংগঠনের কোনো, আপনি দেখেছেন রাজপথে কোনো মিছিল করতে বা কোনো দলকে, দুটো দলের কারো কাছে যে আপনারা আমাদের কথা শুনে আমাদের দিকে তাকান, আমরা এত নারী, আমাদের মঙ্গলের জন্য আপনারা একটু বসুন, সংলাপ করুন, বা আপনারা এগিয়ে আসুন, কাউকে আমরা কাছাকাছি আনতে পারছি না। দুইজনই দুই জায়গায় দাঁড়িয়ে আছেন। তা যাই হোক, আমাদের এখন চিন্তা করতে হবে, আমরা নারী সংগঠনগুলোকে বলবো যে আমরা রাজনৈতিক ভাষণ আর চাই না। সত্যি কথা বলতে, রাজনৈতিক ভাষণ চাই না নারী সংগঠনের কাজগুলোর থেকে। আমরা চাই তারা যেন সত্যি সত্যি নির্দিষ্ট ইস্যু নিয়ে আজকে প্রধানমন্ত্রী এবং বিরোধী যিনি এখন হয়তো সংসদে নাই কিন্তু বাইরে যিনি আছেন, তার কাছে যাওয়া, তার সঙ্গে দেখা করা। দুই দলকে, সবাই ব্যর্থ হয়ে গেছে, আমরা নারীরা কেন পারবো না? আমরা তো অর্ধেক পৃথিবীর, অর্ধেক আমরা, রাষ্ট্রের অর্ধেক আমরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারি। আমাদের এখন সংগঠিত হয়ে আমার মনে হয় নির্দিষ্ট কিছু ইস্যু তৈরি করে আমরা যেতে পারি প্রধানমন্ত্রীর কাছে, আমরা যেতে পারি বিএনপি চেয়ারপারসনের কাছে, যে তাদের কাছে আমাদের দাবিগুলা করতে পারি, তাদের দুইজনকে এক মঞ্চে আনতে পারি, আমাদের বলতে পারি যে আমাদের দেশের জন্য আমরা একটা ভূমিকা রাখতে পারি না। আমি এখানে আরেকটা কথা বলি, আমি 90 দশকের আগ পর্যন্ত আমরা যারা নাকি নারী সংগঠন থাকতাম, করতাম বা আন্দোলন করতাম, তা আমরা সবসময় বলতাম যে আমরা একটা কাজ করব, আমরা না একটা রাজনৈতিক দল গঠন করবো, আমরা শুধু মেয়েরা মিলে। কিন্তু আমরা কিন্তু করতে পারিনি। তারপরে আমরা সংসদে নারী সংখ্যা বাড়ানোর জন্য আমরা অনেক দাবি করেছি, দাবিগুলো কিন্তু আমরা নারী সংগঠন গুলো করেছে। কিন্তু যখন নাকি সংখ্যাটা বাড়লো, তখন কিন্তু আমরা নারী সংগঠনের প্রতিনিধিত্বটাকে আমি পাচ্ছি না, আমি পাচ্ছি রাজনৈতিক দলেরই প্রতিনিধিদের। তারা কেউ নারীদের অধিকার সম্পর্কে জানে না। আজকে যে এইখানে উনি যা বললেন, তার আমাদের সেলিনা খাতুন যা বললেন, সালমা খাতুন যা বললেন, তো এদের কিন্তু কারো কথাই তারা বলেন না। তারা বলেন শুধুমাত্র তাদের রাজনৈতিক দলের কথা, মানে চাটুকারি, তার বাইরে তারা কোনো নারীরা যেতে পারে নাই। তো আমরা কেন বলবো যে আমরা কোটা চাই? আমরা কোটা চাই না, আমরা কোটা চাই না। আমাদের নারীদের আলাদা দল গঠন করে এই নারী যে রাজনীতি চলছে আমাদের, যে ধারার রাজনীতি, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তাহলে যদি আমরা পারি, আমি আপনি যে একটা কথা বললেন না, যে আজকে উইমেন্স ডেতে যেসব আপনার বক্তব্যগুলো আসছে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের অন্যান্য নারী নেতৃত্বের থেকে, আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কি জানেন, বাংলাদেশের কনটেক্সটে আমরা না খুব সিরেমোনিয়াল হয়ে গেছি। আমরা প্রতি বছর দেখবেন এই উইমেন্স ডেটা সেলিব্রেট করি, সেমিনার, ওয়ার্কশপ, বাংলাদেশে তো এইসবের কোনো অভাব নেই, শুধু কথাই বলতে আছি।
আপনি দেখেন আপনি যদি একটু ইয়ে করে দেখেন, সার্চ করে দেখেন, সব সব দেশে যেখানে আপনার যেসব দেশে আপনার উইমেন্স ডেটা হচ্ছে, এই একটা ডেকে কিন্তু আপনার মানে উপলক্ষ করে ওনারা কিন্তু অনেক কিছু পলিসি অ্যাডাপ্ট করেন। এবং এবারের থিমটা হচ্ছে মেক ইট হ্যাপেন। যে আপনি যে কথাটা বলছেন, আমাকে নেক্সট ইয়ার বলেন যে গত বছর আপনি এই কথাটা বলেছিলেন, আপনার কাছে তো সব কিছু আছে, সব কিছু ক্ষমতা আপনার পলিসি অ্যাডাপ্ট করার থেকে এটার ইমপ্লিমেন্টেশন করার, এটা সাপোর্ট করার, এভরিথিং আপনার কাছে আছে। আমি আপনার কাছে বলছি, সমাজে যারা করতে পারবেন সবাই, নারী নেত্রী আপা বললেন, তারপরে সর্বোচ্চ জায়গা থেকে, তো এই জিনিসগুলোকে যদি আমরা সত্যিকারভাবে এই উইমেন্স ডেটাকে শুধু কিছু ওয়ার্কশপ অ্যান্ড বড় বড় বাণী দেওয়ার মধ্যে লিমিট না রেখে যদি বলতে পারতাম 1 2 3 অ্যাকশন, আমি নারীদের জেন্ডার ডিসপ্যারিটি অ্যান্ড অল সর্টস অফ আপনার ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড আপনার এদেরকে ফ্লরিশ করার জন্য আমার এই সেক্টর, আপনি বলেছিলেন ব্যাংকিং সেক্টর, কতগুলো সেক্টরে আমাদের নারীরা খুবই ভালো করতে পারে, আমরা এই পলিসিটা অ্যাডাপ্ট করব এবং এটার জন্য আমার এই ইমপ্লিমেন্টেশন টুলস আমি নেক্সট ইয়ার যেন আপনাদের কাছে আসতে পারি, আমি বলতে পারি আমার উইমেনদেরকে প্রমোট করার জন্য, অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য, পলিটিক্যালি, সোশ্যালি, আপনার প্রফেশনালি সব কিছু দিয়ে ওনারা আরও অ্যাডভান্স হওয়ার জন্য আমি এই পলিসিটা অ্যাডাপ্ট করেছি, কাম অ্যান্ড জয়েন। তাহলে আপনি দেখবেন সবাই চলে আসছে, সবাই আপনার পার্ট হচ্ছে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের একটা একটা